এই রকম ঘোষণা যদি কোনো দল দেয়, আপনি প্রশংসা না করে কি করবেন? এটা প্রশংসনীয় একটা উদ্যোগ। মানুষ এই সার্ভিসটা কোথাও না কোথাও চাচ্ছে। জামাত ইসলাম একটা বিশাল ঘোষণা দিয়েছেন, কারণ একের পর এক ধামাকাদার ঘোষণা দিচ্ছেন যে গত ২৪ ঘন্টায় যা ঘটলো তা জিওপলিটিক্সের ইতিহাসে বিরল। দীর্ঘ নীরবতা ভেঙে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে যা বললেন তাতে পর্যন্ত কেঁপে উঠেছে। তিনি কোনো ডিপ্লোম্যাটিক ভাষায় কথা বলেননি, তিনি সোজা চোখের দিকে তাকিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। নতুন ইতিহাস কায়েম করছে জামাত ইসলামী। হ্যাঁ, বিএনপির সাথে জামাতের ইতিহাসের ভাগ বাটোয়ারা হয়েছে, তবে এটা হচ্ছে সঠিক ইতিহাস। এই ইতিহাস কায়েমের এই ভাগ বাটোয়ারার পজিটিভ দিক হচ্ছে যে আওয়ামী লীগ আউট। ঘুরে যাচ্ছে জামায়াতের ভাগ্য চাকা। রাজনীতিতে সংখ্যা সবসময় সত্য কথা বলে না। একটু গভীরে যান, ভোটের শতাংশ বা ভোট শেয়ারের দিকে তাকালে আপনার চোখ কপালে উঠে যাবে। জামাত ইসলামকে শিবিরকে নিষিদ্ধ করে রাখছিল না 16 বছরের মধ্যে? কতবার নিষিদ্ধ হয়েছে, তাতে কি হয়েছে? জামাত ইসলাম কি আসে নাই? এত বড় বিরোধী দল বাংলাদেশে আগে তো ছিল না। বর্তমান সরকারের গত 1 মাসের কার্যকলাপ দেখলে যে কারো মনে প্রশ্ন জাগবে, এরা আসলে দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে। ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যে এরা একের পর এক আওয়ামী লীগের অফিসগুলো তালা ভেঙে দখল করা শুরু করেছে। এটা কি শহীদদের রক্তের সাথে চরম বেইমানি নয়? সাধারণ মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, তার অন্যদিকে শীর্ষ অপরাধীরা ফোনে নেতাদের সাথে চুক্তি করে জামিনে বেরিয়ে আসে। এদেশের সরকার 69% জনগণের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গণভোট সহ গুরুত্বপূর্ণ 20টি অধ্যাদেশকে স্বয়ংক্রিয়ভাবে বাতিলের জন্য লিখিত প্রস্তাব করে সে দেশের জনগণের স্বাধীনতা আর স্বাধীনতা দিবস তার কোনো কিছু থাকে। আমেরিকার পাশাপাশি ভারতের সাথেও বিএনপির নতুন এক প্রেম এখন দৃশ্যমান। রাষ্ট্রের বড় বড় এবং সংবেদনশীল পদগুলোতে বেছে বেছে ভারতপন্থীদের বসানো হচ্ছে, যা বিএনপির ভারত পোষণ নীতির একটি বড় প্রমাণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ঘুরে যাচ্ছে জামায়াতের ভাগ্য চাকা। রাজনীতিতে সংখ্যা সবসময় সত্য কথা বলে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিএনপি জোট বিশাল ব্যবধানে জিতেছে। 300 আসনের নিম্নকক্ষে তারা পেয়েছে 212টি আসন, আর জামাত জোট পেয়েছে মাত্র 77টি। খালি চোখে দেখলে মনে হবে এটি এক পেশে ফলাফল, 135টি আসনের বিশাল ব্যবধান। কিন্তু একটু গভীরে যান, ভোটের শতাংশ বা ভোট শেয়ারের দিকে তাকালে আপনার চোখ কপালে উঠে যাবে। নির্বাচন কমিশনের তথ্য বলছে বিএনপি জোট ভোট পেয়েছে 46.6%, আর জামাত জোট পেয়েছে 43.9%। পার্থক্যটা মাত্র 2.7%। অথচ সনাতন সেই ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতির কারণে এই সামান্য 2.7% ভোটের ব্যবধানে বিএনপি 135টি আসন বেশি পেয়েছে। এটি গণতন্ত্রের একটি বড় ত্রুটি হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত। যখন 2.7% ভোটের ব্যবধান সংসদীয় আসনে প্রায় দ্বিগুণ ব্যবধান তৈরি করে, তখন তাকে আর প্রকৃত জনমতের প্রতিফলন বলা কঠিন হয়ে পড়ে। কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এই প্রথম একটি কাঠামোগত পরিবর্তন আসতে যাচ্ছে। সুখবর হলো, গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় এবার সংসদে থাকছে উচ্চকক্ষ বা আপার হাউস, আর সেখানেই জামাত তাদের প্রকৃত শক্তির জানান দিতে যাচ্ছে। আজকের পর্বে আমরা এই গাণিতিক সমীকরণ বা ইলেকটোরাল ম্যাথ বিশ্লেষণ করব। দেখার চেষ্টা করব কিভাবে মাত্র 77টি আসন নিয়েও জামাত জোট সংসদে বিএনপির সমান্তরাল শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। প্রথমেই বুঝতে হবে কেন নিম্নকক্ষে এমন ফল হলো। বাংলাদেশের প্রচলিত নিয়মে যে প্রার্থী একটি ভোট বেশি পান তিনি এমপি হন। একে বলা হয় উইনার টেক্স অল মডেল। বাকি সব ভোট বাতিল বা মূল্যহীন হয়ে যায়। এর ফলে জামাত জোট 43.9% মানুষের সমর্থন নিয়েও মাত্র 77টি আসন পেয়েছে, অর্থাৎ প্রায় 44% মানুষের কণ্ঠস্বর সংসদে সংকুচিত হয়ে গেছে। এই বিশাল সংখ্যক ভোটারের আকাঙ্ক্ষা নিম্নকক্ষে যথাযথ প্রতিনিধিত্ব পায়নি। কিন্তু গণভোটের রায়ে গঠিত হবে উচ্চকক্ষ সমানুপাতিক প্রতিনিধিত্ব, অর্থাৎ পিআর পদ্ধতিতে, যেখানে কোনো ভোট নষ্ট হবে না। একটি দল সারা দেশে যত শতাংশ ভোট পাবে, উচ্চকক্ষের 100টি আসনের মধ্যে ঠিক তত শতাংশ আসন তারা পাবে। এই পদ্ধতিটি জামাতের জন্য গেম চেঞ্জার হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, নিম্নকক্ষে বিএনপি সংখ্যাগরিষ্ঠতার দাপট দেখালেও উচ্চকক্ষে তারা জনসমর্থনের আয়নার মুখোমুখি হবে, আর সেই আয়নায় বিএনপি ও জামাত প্রায় সমান সমান। আসুন এবার অঙ্কটা মেলানো যাক। উচ্চকক্ষের মোট আসন 100টি। প্রথমেই জামাত জোটের হিসেব দেওয়া যাক। তারা ভোট পেয়েছে 43.9%। পিআর পদ্ধতির নিয়ম অনুযায়ী 100 আসনের মধ্যে তারা পাবে 44টি আসন। এরপর বিএনপি জোটের হিসেব, তারা ভোট পেয়েছে 46.6%, অর্থাৎ 100 আসনের মধ্যে তারা পাবে 47টি আসন। এবার দুটি দলের পার্থক্যে আসা যাক। নিম্নকক্ষে যেখানে পার্থক্য ছিল 135টি আসনের, উচ্চকক্ষে সেই পার্থক্য নেমে এসেছে মাত্র 3টি আসনে। এখানে বিএনপি 47 এবং জামাত 44টি আসন। বাকি প্রায় 9% ভোট যারা পেয়েছে, অর্থাৎ অন্যান্য ছোট দল, তারা পাবে বাকি 9টি আসন। এই ক্ষুদ্র ব্যবধানই প্রমাণ করে যে মাঠের রাজনীতিতে কেউ কাউকে এক চুল ছাড় দিতে রাজি নয়।
এর রাজনৈতিক তাৎপর্য বা পলিটিক্যাল ইমপ্লিকেশন অত্যন্ত গভীর, যার কারণ হিসেবেই জুলাই সনদ গণভোট নিয়ে তালবাহানা শুরু করেছে বিএনপি। উচ্চকক্ষে বিএনপির ৪৭টি আসন কোনো বিল পাশ করার জন্য যথেষ্ট নয়, কারণ কোনো আইন পাশ করতে হলে অন্তত ৫১টি ভোটের প্রয়োজন। বিএনপিকে বিল পাশ করতে হলে হয় জামাতের সমর্থন লাগবে অথবা ওই ছোট দলগুলোর সমর্থন লাগবে। নিম্নকক্ষে বিএনপি ২১২ আসন নিয়ে যে কোনো আইন বা সংবিধান সংশোধনের প্রস্তাব আনতে পারে। সেখানে জামাতের ৭৭ জন এমপি হয়তো খুব বেশি বাধা দিতে পারবেন না, কিন্তু সেই বিল যখন চূড়ান্ত অনুমোদনের জন্য উচ্চকক্ষে যাবে তখনই আসল খেলা শুরু হবে। উচ্চকক্ষে বিএনপি ৪৭ এবং জামাত ৪৪ আসন, যা প্রায় সমান সমান। কেউই এখানে এককভাবে ৫১টি আসন পায়নি। যদি জামাত মনে করে কোনো বিল জনস্বার্থ বিরোধী বা তাদের আদর্শের পরিপন্থী, তবে তারা ভেটোও দিতে পারে বা তীব্র বিরোধিতা করতে পারে। বিএনপির ৪৭ জন সদস্য একা সেই বিল পাশ করতে পারবে না। অন্যান্য দলের ৯ জন সদস্য যদি জামাতের সঙ্গে হাত মেলায়, তাহলে অঙ্কটা হবে ৪৪ যোগ ৯ সমান ৫৩টি আসন। তাহলে বিএনপি উচ্চকক্ষ হেরে যাবে। এর মানে হলো আগামীর সরকার চাইলেই একতরফা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। নিম্নকক্ষে তারা যতই শক্তিশালী হোক, উচ্চকক্ষে তাদের জামাতের সঙ্গে সমঝোতা করতেই হবে। এটিই হলো চেকস অ্যান্ড ব্যালেন্সের সৌন্দর্য। এবার আলোচনা করা যাক, ছোট দলগুলো আসলেই কি কিংমেকার হতে পারবে? উচ্চকক্ষের মোট ১০০ আসনের মধ্যে বিএনপি ৪৭ এবং জামাত ৪৪ মিলে দখল করেছে ৯১টি আসন। বাকি ৯টি আসন থাকছে ছোট ছোট দলগুলো এবং স্বতন্ত্র প্রার্থীদের কাছে। রাজনীতির পরিভাষায় একে বলা হয় ব্যালেন্স অফ পাওয়ার। কোনো বিল পাশ করতে হলে উচ্চকক্ষে প্রয়োজন ৫১টি আসন। যেহেতু এই আসন বিএনপি বা জামাত কারোর কাছেই নেই, তাই এই ছোট ছোট দলগুলো আসলেই কিংমেকার হয়ে উঠতে যাচ্ছে। তাদের সমর্থন ছাড়া কোনো পক্ষই এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এর সঙ্গে বাংলাদেশের ইয়েস মিনিস্টার সংস্কৃতির অবসান ও সুস্থ বিতর্কের শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের সংসদে এতদিন আমরা দেখেছি সরকারি দল যা বলে তাই আইন হয়ে যায়। বিরোধী দল না বললেও সংখ্যার জোরে বিল পাশ হয়ে যেত। একে বলা হয় ব্রুট মেজরিটি বা পাশবিক সংখ্যাগরিষ্ঠতার দাপট। কিন্তু উচ্চকক্ষ এই দাপট চিরতরে বন্ধ করে দেবে। নিম্নকক্ষে বিএনপি ২১২ ভোটে হয়তো কোনো বিতর্কিত আইন পাশ করে ফেলল, কিন্তু সেই আইন যখন উচ্চকক্ষে আসবে তখন জামাত এবং ছোট দলগুলো মিলে তা আটকাতে পারবে। তখন বিএনপিকে বাধ্য হয়ে জামাতের সঙ্গে টেবিলে বসতে হবে। তাদের বলতে হবে, আসুন আমরা আলোচনা করি, বিলে কি কি পরিবর্তন করলে আপনারা সমর্থন দেবেন। এই যে আলোচনা, এই যে সমঝোতা, এটি গণতন্ত্রের প্রাণ। এর ফলে সংসদে আর তড়িঘড়ি করে কোনো কালো আইন পাশ হবে না। প্রতিটি আইন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই হবে। সংসদে ফিরবে যুক্তিতর্ক ও বিতর্কের স্বর্ণযুগ। এই নির্বাচনের ফলাফল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সনাতন নির্বাচনী পদ্ধতি অর্থাৎ এফপিটিপি কতটা ত্রুটিপূর্ণ হতে পারে। মাত্র ২.৭% ভোটের ব্যবধানে বিএনপি পেয়েছে ১৩৫টি অতিরিক্ত আসন। এটি কি প্রকৃত অর্থে ইনসাফ বা ন্যায় বিচার? সাধারণ মানুষের ভোটের মূল্যায়নে এই বিশাল ব্যবধান কাম্য নয়, কিন্তু উচ্চকক্ষ সেই অন্যায়ের প্রতিকার করেছে। পিআর বা সমানুপাতিক পদ্ধতির কারণে জামাত জোট তাদের ৪৩.৯% ভোটের পূর্ণ মর্যাদা পেয়েছে। নিম্নকক্ষের ২১২ আসন আসলে একটি ইলিউশন বা গাণিতিক বিভ্রম মাত্র। উচ্চকক্ষের ৪৭ বনাম ৪৪ই হল মাঠের আসল চিত্র, যা জনসাধারণের প্রকৃত মেরুকরণকে ফুটিয়ে তোলে। জামাত কর্মীরা হয়তো নিম্নকক্ষের ফল দেখে প্রাথমিকভাবে হতাশ হতে পারেন, কিন্তু উচ্চকক্ষের এই ফলাফল তাদের জন্য একটি বিশাল মোরাল ভিক্টরি বা নৈতিক বিজয়। এটি প্রমাণ করে জনসমর্থনের দিক থেকে জামাত এখন বিএনপির সমান্তরাল শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। রাষ্ট্র পরিচালনার চাবিকাঠি এখন আর এককভাবে কোনো একটি দলের হাতে নেই, তা এখন জনগণের প্রতিনিধিদের মধ্যে ভাগ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, সরকার কি একনায়কতন্ত্রে যাবে, নাকি একনায়কতন্ত্রের পথ চিরতরে বন্ধ হয়ে গেছে? উচ্চকক্ষের এই সমীকরণ নিশ্চিত করেছে যে সরকার চাইলেও স্বৈরাচারী হতে পারবে না। সংবিধান সংশোধন বা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণের ক্ষেত্রে উচ্চকক্ষের বড় ভূমিকা থাকবে। বিএনপি এবং জামাত মিলে যদি একমত না হয়, তবে সংবিধানের একটি কমাও পরিবর্তন করা সম্ভব হবে না। এটি বাংলাদেশের জন্য একটি বড় স্বস্তির খবর, কারণ অতীতে আমরা দেখেছি কিভাবে সংখ্যাগরিষ্ঠতার দাপটে সংবিধানকে ব্যবচ্ছেদ করা হয়েছে। জুলাই বিপ্লবের মূল স্পিরিট বা চেতনা ছিল ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা। উচ্চকক্ষের এই ফলাফল সেই ভারসাম্যই গাণিতিকভাবে নিশ্চিত করেছে। এখন থেকে সরকারকে প্রতিটি পদক্ষেপ ফেলার আগে বিরোধী দলের কথা গুরুত্ব দিয়ে ভাবতে হবে। সংখ্যাগরিষ্ঠতার জোরে দেশ চলবে, এই মানসিকতা এখন জাদুঘরে পাঠানোর সময় এসেছে। উচ্চকক্ষের এই ফলাফল কেবল জামাতের জয় নয়, এটি বাংলাদেশের প্রতিটি সাধারণ ভোটারের জয়। আপনার ভোটটি নিম্নকক্ষে গিয়ে হয়তো কোনো এমপি বানাতে পারেনি, কিন্তু উচ্চকক্ষে গিয়ে তা ঠিকই
একজন যোগ্য প্রতিনিধি তৈরি করেছে। জামাত জোটের এই বাজিমাত প্রমাণ করে সংখ্যা এবং পদ্ধতির সঠিক প্রয়োগ হলে সংখ্যার খেলা উল্টে দেওয়া যায়। সংসদে এখন আর একতরফা মনোলগ হবে না, হবে ডায়লগ বা দ্বিপাক্ষিক আলোচনা। আগামীর বাংলাদেশ দেখবে এক নতুন রাজনৈতিক সংস্কৃতি, যেখানে সংখ্যা নয়, যুক্তি এবং জনস্বার্থই হবে শেষ কথা। ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন আর একজনের হাতে বন্দী নয়, বরং তা ছড়িয়ে পড়েছে জনগণের প্রকৃত আস্থার ভিত্তিতে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় উচ্চকক্ষের এই গাণিতিক ভারসাম্য কি সরকারকে সঠিক পথে রাখতে পারবে? ঈদের আনন্দের ডামাডোলের ভিতরে দুজন কুখ্যাত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিএনপি সরকার। আপনারা হয়তো এই আনন্দের ভিতরে থেকে বিষয়টি অনেকেই জেনেছেন, অনেকেই জানার সুযোগ পান নাই। এই ব্যক্তি দুটিকে, কি তাদের পরিচয়, কেন তাদেরকে গ্রেপ্তার করা হলো, তাদের অতীত ভূমিকা কি ছিল, এবং সরকার যে তাদেরকে গ্রেপ্তার করেছে, এই গ্রেপ্তার করার পরে এটা কি নাটক, নাকি দুদিন পরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? কারণ এই দুজন ব্যক্তির খুঁটি এত শক্ত যে স্বয়ং তারেক রহমানও এদেরকে আটকে রাখতে পারবেন কিনা এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আমরা চলেন আল্লাহর নামে শুরু করি। অর্থাৎ ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়েছে গত শনিবারে, আর সোমবারে দুজন ব্যক্তিকে আটক করা হয়েছে ডিবি পুলিশ। একজনের গ্রেপ্তারের বিষয়টি খুব বেশি জোরে সোরে উচ্চারিত হয়েছে, আর একজনেরটা একটু কম উচ্চারিত হয়েছে। যাকে নিয়ে বেশি শোরগোল করা হয়েছে তিনি হচ্ছেন ১/১১ সেই কুখ্যাত কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরী। আর যাকে নিয়ে একটু কম শোরগোল করা হয়েছে, অনেকটা বলা চলে নিভৃতে, তিনি হচ্ছেন ডিজিএফআই এর সাবেক প্রধান মামুন খালেদ। এই দুই ব্যক্তি কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো, এই বিষয়টি একটু আপনাদের জানা দরকার। এবং তাদেরকে কি আইনের মার পেছে বিএনপি সরকার আবার বের করে আনবে, এরকম একটা জল্পনা কল্পনা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। কারণ বিএনপি বেশ কয়েকদিনে শেখ হাসিনার কিছু একনিষ্ঠ দোসর, যারা 5 আগস্টের পূর্ববর্তী সময়ে শেখ হাসিনার সমস্ত অপকর্মের লাইসেন্স দিয়েছিল, বৈধতা দিয়েছিল, বিএনপি জামাতকে যে হত্যা করা যায়, তারা যে কোনো মানুষ নয়, একটা তেলাপোকা বা তার চেয়েও নিকৃষ্ট কোনো প্রাণী, এই ধরনের বয়ান তারা উৎপাদন করে দিয়েছিল শেখ হাসিনাকে। আর এইগুলোতে উদ্বুদ্ধ হয়ে শেখ হাসিনা কিন্তু হত্যাযজ্ঞে মেতে উঠেছিল, এবং তারা জুলাইকে সরাসরি জুলাই সন্ত্রাসী এরকম আখ্যায়িত করেছে। তাদেরকে ইউনূস সরকার গ্রেপ্তার করেছিল কাউকে কাউকে, তারেক রহমান তাদেরকে মুক্তিই দেয় নাই, শুধু রীতিমতো তাদেরকে মুক্তি দিয়ে এনে তাদের সাথে ফোনে আবার কথা বলেছে, কুশল বিনিময় করেছে। অনেকটা এরকম যে ভাই, ওরা যা করবার করেছে, আপনার সাথে তো অনেক অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দেবেন আমাদের। বিষয়টা এরকম। কেন এরকম করা হয়েছে? এর কারণ হচ্ছে বিএনপি, আপনারা জানেন যে তাদের ভিতরে বুদ্ধিজীবীর প্রচন্ড অভাব। তাদেরকে যে ন্যারেটিভ তৈরি করে দেবে, বুদ্ধি দিয়ে পরামর্শ দেবে, এরকম লোক বিএনপির ভিতরে নাই। তারা এই সাইডে কাজ করতে পারে নাই, এই সাইডে লোক তারা উৎপাদন করতে পারে নাই। যার কারণে এই যে বুদ্ধিজীবী খরা, এই খরাটা কাটিয়ে ওঠার জন্য তারা আওয়ামী ঘরানার ওই সমস্ত লোকদেরকে তারা প্যাট্রোনাইজ করছে, তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে, এবং চেষ্টা করছে এদেরকে দিয়ে বিএনপির ন্যারেটিভ যাতে তারা তৈরি করে দেয়। এখন এতে আখেরে ফল কি হবে? আখেরে ফল কিন্তু খুব বেশি ভালো হবে না। কারণ যে আনিস আলমগীর, যে আব্দুল নূর তুষার সারা জীবন আওয়ামী গুনগান গেয়ে গেছে, মুজিবের কথা শুনলে যাদের এখনো মানে কানতে কানতে প্যান্ট কাপড় চাপড় সবকিছু নষ্ট হয়ে যায়, হাসিনার কথা শুনলে যারা এখনো আল্লাহতে গদগদ হয়ে হাসিনা যে একটা আল্লাহর ফেরেশতা এইটা বানানোর চেষ্টা করে, সেই তারা যদি বিএনপির পক্ষে এসে গুরুত্বপূর্ণ পদেও বসে যায় অনেক সময়, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, তাহলে বিএনপির অবস্থা কি হবে এবার আপনারা একটু চিন্তা করুন। যাই হোক, তো মামুন খালেদ এবং মাসুদ উদ্দিন চৌধুরী, এদের কথা বলছিলাম। আমরা মাসুদ উদ্দিন চৌধুরীকে দিয়েই শুরু করি। এই মাসুদ উদ্দিন চৌধুরী, তার ক্যারিয়ার শুরু হচ্ছে ত্রাণের তেল চুরির মাধ্যমে। আপনারা জানেন 1974 সালে দেশে যখন শেখ মুজিবের শাসন চলছিল, প্রচন্ড দুর্ভিক্ষ, ওই দুর্ভিক্ষে বলা হয় যে পৃথিবীর ভিতরে যে কয়েকটা দুর্ভিক্ষ হয়েছে, 1974 সালের দুর্ভিক্ষ তার ভিতরে সবচেয়ে অন্যতম। এখানে কয়েক লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে। এখানে বলা হয়ে থাকে এই দুর্ভিক্ষের সময় কাপড়ের অভাবে রংপুরের বাসন্তীরা যখন জাল পরে তাদের লজ্জা ঢাকার চেষ্টা করছিল, তখন শেখ মুজিবুর রহমান তার পুত্রকে সোনার মুকুট মাথায় দিয়ে বিয়ে দিতে নিয়ে গিয়েছিলেন। আমরা মুরব্বীদের কাছে শুনেছি এবং ইতিহাসেও তার প্রমাণ আছে। 74-এর দুর্ভিক্ষের সময় মানুষ ডাস্টবিনে, কুকুরের সাথে ডাস্টবিনের খাবার ওই উচ্ছিষ্ট ভাগ করে খেয়েছে, এমনকি বমি পর্যন্ত খেয়েছে, মানুষের বমি খেয়েছে। সেই 74-এর দুর্ভিক্ষের সময় যখন রিলিফের তেল এসেছিল, এই মাসুদ উদ্দিন সেই তেল চুরি করে বিক্রি করে দিয়েছিল এবং ময়মনসিংহে সেটা খালাস হয়েছিল। তিনি এই সাহসটা কোথায় পেয়েছিলেন? তিনি রক্ষী বাহিনীর সদস্য ছিলেন, কুখ্যাত রক্ষী বাহিনী, মুজিব বাহিনী যাকে বলে। ভারতের সরাসরি ইন্ধনে যে বাহিনীটা গঠিত হয়েছিল, যেটা ভারত গঠন করে দিয়েছিল, এই রক্ষী বাহিনীর সদস্য ছিল এই মাসুদ উদ্দিন। যার কারণে সে ওই ক্ষমতা পেয়েছিল। এরপরে তার নামে বিভিন্ন থানায় ওই সময় মামলা হয় এই তেল চুরির অপরাধে। এখান থেকেই তার শুরু। 75 সালে শেখ মুজিবুর রহমান যখন সপরিবারে নিহত হন,
তখন রক্ষী বাহিনী তো বিলুপ্ত হয়ে যায়। রক্ষী বাহিনী বিলুপ্ত হবার সাথে সাথে তখন এর ভিতরে যারা চৌকস ছিল, যারা চালাক চতুর ছিল, তাদেরকে অফিসার র্যাঙ্কে ঢুকানো হয়। মাসুদউদ্দিন চৌধুরী এই অফিসার র্যাঙ্কে ঢুকেছিল। অফিসার র্যাঙ্কে ঢোকার পরেই তো তার রাজনৈতিক ক্যারিয়ার হু হু করে বাড়তে থাকে। পরবর্তীতে তিনি ডিজিএফআই এর প্রধান হলেন, তারপরে প্রিন্সিপাল স্টাফ অফিসার হলেন, বিভিন্ন জায়গায় তিনি জিওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক কথায় তার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়ে যায়। সে কিন্তু সেনাপ্রধান হওয়ার দৌড়েও এগিয়েছিল, শেখ হাসিনা তাকে ওই জায়গায় দিতে যাচ্ছিল, কিন্তু কোনো একটা কারণে তার যে ওই যে বিশ্বাসঘাতকতা, বেশ কিছু জায়গায় তার বিশ্বাসঘাতকতার প্রমাণ পাওয়ার কারণে শেখ হাসিনা আর তাকে ওইখানে দেয় নাই, না দিয়ে তাকে প্রথমে এমপি নমিনেশন দিয়েছিল ফেনীর দাগন ভূঁইয়া থেকে। এই দাগন ভূঁইয়া থেকে প্রথমে সে এমপি হয়। পরবর্তীতে 2018 এবং 2024 শেখ হাসিনা আমিডামি নির্বাচন করলো, রাতের ভোট করলো। তো এখানে তো লোক দরকার, এই মাসুদউদ্দিনকে জাতীয় পার্টির কাছে ভিড়িয়ে দেয় যে তুমি ওখান থেকে নির্বাচন করো। এটা কিন্তু শেখ হাসিনার পরামর্শেই এই কাজটি হয়েছিল, তার পরিকল্পনায়। 2 বার সে এমপি নিযুক্ত হয়। শুধু তাই নয়, মজার ব্যাপার কি জানেন? মাসুদউদ্দিনের এই যে এরকম হু হু করে সামনের দিকে উঠে যাওয়া, এর পিছনে অন্যতম নেপথ্য কারিগর কে ছিলেন জানেন? শুনলে আপনারা চমকে যাবেন। আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপন ছোট ভাই, তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, সাইদ ইস্কেন্দার। এই সাইদ ইস্কেন্দার হচ্ছে ওই মাসুদউদ্দিন চৌধুরীর আপন ভাইরা ভাই। মেলে হিসাব দেখেন কোন জায়গা থেকে কোথায় যাচ্ছে, আপন ভাইরা ভাই। তো এই লোকটা সেনাবাহিনীতে সাইদ ইস্কেন্দারের, যেহেতু বিএনপি সরকার ক্ষমতায়, তো সাইদ ইস্কেন্দারের উৎসাহে এবং প্রকাশ্য সহযোগিতায় সে তর করে উপরে উঠতে থাকে। এরপরে তো যথারীতি 1-11 সংগঠিত হলো। এবার সাইদ ইস্কেন্দারের আপন ভাইরা ভাই, তারেক রহমানের আপন মামার ভাইরা, সে তারেক রহমানকে এবং আরাফাত রহমান কোকোকে ধরে এমন নির্যাতন নিপীড়ন চালিয়েছে যে তারেক রহমানের মেরুদণ্ড পর্যন্ত ভেঙে ফেলেছে। আরাফাত রহমান কোকোকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে এই মাসুদউদ্দিন চৌধুরী। শুধু তাই নয়, মাসুদউদ্দিন চৌধুরী এখন হাজার হাজার কোটি টাকার মালিক। কিভাবে হয়েছে জানেন? সে এমপি হওয়ার পরে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে আদম ব্যবসা শুরু করে। এই আদম ব্যবসার সাথে আবার কে জড়িত ছিল জানেন? কার সাথে? আমাদের বিএনপির যে বর্তমান বন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। এই আব্দুল আওয়াল মিন্টুর সাথে মালয়েশিয়ায় আদম পাচারের ব্যবসা করত, এবং সেখান থেকে সে 10,000-এর বেশি লোক নেওয়া ওই সময় সরকারিভাবে বৈধ ছিল না, কিন্তু এনারা 50,000 করে লোক নিয়ে যেতেন সমস্ত নিয়ম কানুনের তোয়াক্কা না করে। আব্দুল আওয়াল মিন্টুর যোগসাজশে দুইজন একসাথে, এরা এখন ক্ষমতার শীর্ষে। তাহলে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের আশঙ্কা এখানেই যে তাকে কি আসলে গ্রেপ্তার করে রাখা যাবে, যেহেতু আব্দুল আওয়াল মিন্টুর সহযোগী, তারপরে সাইদ ইস্কেন্দারের ভাইরা ভাই। তো তারেক রহমানের মাজা ভেঙে ফেললেই কি, আর আরাফাত রহমান কোকোকে বিষ প্রয়োগে হত্যা করলেই কার কি আসে যায়? এরা তো স্বার্থের রাজনীতি করে, কোনো এক কায়দায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আর মামুন খালেদ, সে তো ডিজিএফআই এর প্রধান ছিলেন, এবং বলা হয়ে থাকে যে এই মামুন খালেদ হচ্ছে আয়নাঘরের প্রতিষ্ঠাতা। তিনি আয়নাঘর প্রতিষ্ঠা করেন এবং বিরোধী দলকে, বিশেষ করে বিএনপি এবং জামাতকে ওই আয়নাঘরের ভিতরে পুড়ে নির্মম নির্যাতনের মাধ্যমে তাদেরকে রাজনীতির ময়দান থেকে ছেটিয়ে বিদায় করাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাই ছিল এই 2 কুশীলবের অন্যতম উদ্দেশ্য। চারিদিক থেকে যখন আওয়াজ ওঠে মঈনুদ্দিন ফখরুদ্দিনের বিচার করতে হবে, মঈনুদ্দিন ফখরুদ্দিন তো পালিয়ে বিদেশ চলে গেছে। এরা পরবর্তীতে আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়ে যায়, কিন্তু তারা দেশ ত্যাগ করতে পারেনি, যার কারণে এখন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে এত কিছু সংগঠিত হয়েছে, এবং এখানে বিএনপির খুব কাছের লোক, তারেক রহমানের খুব আপন আত্মীয় স্বজন তাকে এই পর্যায়ে উঠতে সহযোগিতা করেছে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।